আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি পাঠ্যক্রমের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সমাধান করব পদার্থবিজ্ঞান ঢাকা বোর্ড 2024 এর 2 নম্বর প্রশ্নটি। তাই চলো আর দেরি না করে শুরু করা যাক। মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুর পাড়ে বসেছিল। তার ভাইয়ের হাতে 200 গ্রাম ভর এবং 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বল ছিল। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরটির পানির গভীরতা 3 মিটার, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব এবং ওই স্থানের অভিকর্ষিত ত্বরণ দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম প্রশ্নটি হচ্ছে অস্পষ্ট বল কাকে বলে, যেটা এসেছে অধ্যায় 3 থেকে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো, যেটা এসেছে অধ্যায় 3 থেকে। এবং গ নম্বর প্রশ্নটি হচ্ছে পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় করো, যেটি অধ্যায় 5 এর প্রশ্ন। এবং ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে বলটি পানিতে ডুবে যাবে কিনা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করো বা নির্ধারণ করো। তো আমরা দেরি না করে চলো সরাসরি উত্তরের দিকে চলে যাই। তো ক নম্বর প্রশ্ন যেটি করা হয়েছিল সেটি হচ্ছে অস্পর্শ বল কাকে বলে। তো অস্পর্শ বল হচ্ছে গিয়ে ঠিক সেই বলগুলো যেগুলোকে স্পর্শ ছাড়াই আমি যদি কোনো একটা স্থানে রেখে দেই, তাহলে তার স্পর্শ ছাড়াই একে অপরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে, অর্থাৎ একে অপরের ক্রিয়া করবে। তো আমরা যদি একদম বইয়ের সংজ্ঞাটার দিকে তাকাই, তাহলে আমরা বলতে পারবো যে দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। যেমন মধ্যাকর্ষ বল, চৌম্বকীয় বল। তো দুইটা বস্তুর কোনো প্রকার কোনো স্পর্শ হবে না। আমরা ধরে নিলাম যে এরকম দুইটা বস্তু আছে, এইটা হচ্ছে কি একটা বস্তু এবং এটা হচ্ছে কি অপর আরেকটি বস্তু। তো এদের মধ্যবর্তী কিন্তু কোনো প্রকার কোনো স্পর্শ নাই, দ্যাট মিন্স এই দুইটা কিন্তু একসাথে লাগানো নাই, একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত। তো এদের মধ্যে যে সকল বলগুলো কাজ করে থাকে, যেমন আমরা বলে থাকি মধ্যাকর্ষ বল, যদি চুম্বক হয়ে থাকে দুইটা বস্তু তাহলে সেখানে কাজ করবে চুম্বকীয় বল। যদি দুইটা বস্তুর চার্জ হয়ে থাকে তাহলে সেখানে কাজ করবে হচ্ছে গিয়ে তড়িৎ বল। তো এই ধরনের বলগুলোকে আমরা সাধারণত বলে থাকি অস্পর্শ বল। খ নাম্বার প্রশ্নটি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো। তো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের প্রথমত জেনে নেওয়া প্রয়োজন যে ভরবেগের সংরক্ষণ বা নিত্যতার সূত্র এইটা হচ্ছে গিয়ে কি। আমরা প্রথমে দেখে নিই যে ভরবেগের সংরক্ষণ বা নিত্যতার সূত্রটা আসলে কি। তো কোনো একটা ব্যবস্থার উপরে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে এর মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তো বইয়ের এই যে পুঁথিগত যে লাইনগুলো সেগুলো আমরা হচ্ছে কি অনেক সময় বুঝতে পারি না বা অনেক সময় হচ্ছে গিয়ে ধরতে পারি না, কিন্তু আমরা এই পুরো জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। তো প্রথম কথা, আমি যখন কোনো প্রশ্ন সমাধান করি তখন প্রথম প্রত্যেকটা স্টুডেন্টকে সবার আগে বলে নিই যে এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের মধ্যে কোন জিনিসটা সবচাইতে বেশি হচ্ছে গিয়ে চোখটাকে আকর্ষণ করে। যেমন আমরা যদি বলি খ নাম্বার প্রশ্নটার দিকে যদি আমরা একটু তাকাই, আরেকবার যদি খ নাম্বার প্রশ্নটার দিকে আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে যে এখানে স্পষ্ট বলা হয়েছে যে ভর বেগের সংরক্ষণ সূত্রটা ব্যাখ্যা করো। বলা হয়েছে স্পষ্টভাবে ভর বেগের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো। তাহলে প্রথমত যে জিনিসটা আমার করা লাগবে যে ভরবেগ জিনিসটা কি সেটা বোঝা লাগবে। আমি ভরবেগ বলতে খুব সহজে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে গিয়ে যে ভাই এত কোনো ঝামেলা নাই, ফিজিক্সের সবচেয়ে সহজ সংজ্ঞা এবং সূত্র হচ্ছে গিয়ে ভরবেগের, যেটাকে আমরা বলে থাকি ভর এবং বেগের গুণফলকে আমরা বলে থাকি হচ্ছে ভরবেগ। ভর এবং বেগের গুণফলকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ভরবেগ। তো এটাই বলতেছে যে ভরবেগের সাহায্যে আমাকে এই নিত্যতা বা যে সূত্রটা আছে বা নিত্যতা বা সংরক্ষণ নীতিটা আছে সেটা হচ্ছে আমাকে ব্যাখ্যা করতে বলছে। তো চলো আমরা এখন ব্যাখ্যাতে চলে যাই সরাসরি। তো প্রথমত আমরা ধরে নিই যে দুইটা বস্তু আছে, আমরা ধরি যে এটা হচ্ছে একটা বস্তু, সেটা হচ্ছে গিয়ে এ, এবং এইদিকে হচ্ছে কি আরেকটা বস্তু আছে সেটা হচ্ছে গিয়ে বি। এই দুইটা বস্তুই হচ্ছে গিয়ে এদিকে বেগপ্রাপ্ত। অর্থাৎ আমরা যদি বলি যে এই যে এ বস্তুটি আছে সেটি হচ্ছে কি ইউ আদি বেগে ঠিক এই দিক বরাবর যাচ্ছে এবং বি বস্তুটা হচ্ছে কি ইউ আদি বেগে এদিক বরাবর যাচ্ছে। এবং আমরা এটাও ধরি যে এই যে এ বস্তুর যে বেগটা আছে সেটা হচ্ছে কি বি বস্তুর বেগের থেকে হচ্ছে বেশি। তাহলে আমরা বলি যে আমাদের কন্ডিশন গুলো কি কি। এই নিত্যতা সূত্রটাকে আমরা হচ্ছে প্রমাণ করার জন্য বা ভিজুয়ালাইজ করার জন্য আমাদের কিছু কন্ডিশন দাঁড় করাতে হবে বা ধরে নিতে হবে। যেমন আমরা এখানে ধরে নিই যে ইউ এ ইজ গ্রেটার দেন হচ্ছে গিয়ে ইউ বি, দ্যাট মিন্স ইউ এর আদি বেগটা হচ্ছে গিয়ে বি এর আদি বেগের থেকে হচ্ছে বেশি। তাহলে যদি এইটার বেগটা বেশি হয়, দ্যাট মিন্স এ বস্তুর বেগটা যদি বেশি হয় বি বস্তুর থেকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে কোনো একটা সময় এসে এই একই সরলরেখা বরাবর বা একই দিকে যেহেতু যেহেতু দুটো হচ্ছে গিয়ে বেগ প্রাপ্ত, তাই কোনো একটা সময়ে এসে এ বস্তুটা বি বস্তুর সাথে হচ্ছে গিয়ে
সংঘর্ষে পরিণত হবে। দ্যাট মিনস এ বস্তুর সাথে বি বস্তু একটা সংঘর্ষ হবে। তো আমরা ওই সংঘর্ষের মোমেন্টটার যদি একটু চিন্তা করি, যে ধরলাম এ বস্তু এ বি বস্তুর সাথে সংঘর্ষিত হয়েছে। তো সংঘর্ষ হওয়ার পর তারা হচ্ছে গিয়ে এইদিকেই যাবে, কিন্তু এই জায়গাটার মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করবে। আমরা জানি নিউটনের থার্ড ল অনুযায়ী প্রত্যেকটা বস্তুর মধ্যে হচ্ছে গিয়ে সমান ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করে। অর্থাৎ আমি যদি হচ্ছে কোনো একটা দেয়ালের মধ্যে ঘুষি দেই, তাহলে দেয়ালে ঠিক যেরকম একটা ক্রিয়া বল প্রয়োগ করতেছি আমি, ঠিক অপর প্রান্ত থেকে দেয়ালে কিন্তু আমার হাতের মধ্যে একটা বল প্রয়োগ করতেছে, প্রতিক্রিয়া বল, যেটার কারণে হচ্ছে আমি হাতের মধ্যে কিন্তু একটু হলে ব্যথা পাচ্ছি। দ্যাট মিনস এট আ টাইমে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুইটা বল একসাথে কাজ করে থাকে। তো আমরা ধরে নিই যে এইখানে সংঘর্ষের পরে যেই বলটা কাজ করছে সেটা হচ্ছে গিয়ে এ বস্তুর জন্য আমরা বললাম হচ্ছে গিয়ে এফ এ, এবং বি বস্তুর জন্য যে বলটা কাজ করেছে সেটা হচ্ছে গিয়ে এফ বি। তাহলে ঠিক এই পয়েন্টে এসে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একসাথে কাজ করতেছে, এবং এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মানটা কিন্তু হচ্ছে গিয়ে আমার অ্যাজ ইট ইজ, দ্যাট মিনস সেম। সবসময় হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মানটা সংঘর্ষের সময় আমার হচ্ছে গিয়ে জায়গাতে একই হয়ে থাকে, তার মানে সমান। তো আমি যদি এখানে ধরে নিই যে এফ এ ইজ ইকুয়াল টু এফ বি, সামনে একটা মাইনাস দিব। মাইনাসটা কেন দিব? তার কারণ হচ্ছে গিয়ে এইদিকে এ যে বস্তুটা আছে সেটা বি এর সাথে সংঘর্ষ যেহেতু পরিণত হয়েছে, সুতরাং সে যদি ক্রিয়া বল প্রয়োগ করে থাকে, সে যদি হচ্ছে কি আমার এখানে ক্রিয়া বল প্রয়োগ করে থাকে, তাহলে বি বস্তুটাও এ বস্তুর উপরে একটা বল প্রয়োগ করে থাকে, সেটাকে আমরা বলেছি হচ্ছে কি প্রতিক্রিয়া বল। সেই বলটার নাম হচ্ছে গিয়ে প্রতিক্রিয়া বল। তো এইটা বোঝানোর জন্য, এবং সেই প্রতিক্রিয়া বলটা ক্রিয়া বলের বিপরীতমুখী, সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা মাইনাস দিছি আর কি। তো আসো এখন হচ্ছে যদি আমরা একটু এই পুরো জিনিসটাকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে সংঘর্ষের পরে এদের বেগের কিন্তু মানের পরিবর্তন ঘটে যাবে। তো আমরা ধরি যে সংঘর্ষের পরে যেটাই হোক না কেন, এদের বেগের যেহেতু পরিবর্তন ঘটবে, সুতরাং সেই ইউ তখন হয়ে যাবে হচ্ছে গিয়ে ইউ পরিবর্তিত হয়ে সেটা হয়ে যাবে, যেহেতু বেগের পরিবর্তন, শেষ বেগ আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ভি। তো এ বস্তুর জন্য সেটা হবে হচ্ছে গিয়ে ভি এ, এবং বি বস্তুর জন্য সেটা হবে হচ্ছে গিয়ে ভি বি। আর বেগের পরিবর্তন যেটা, সেই বেগের পরিবর্তনকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ত্বরণ। তো যখন হচ্ছে কি আমার ইউ থেকে, দ্যাট মিনস ইউ এ থেকে যখন বেগটা পরিবর্তন হয়ে আমার ভি এ হয়ে গেল, শেষ বেগ ভি এ হয়ে গেল, যেহেতু এখানে একটা বেগের পরিবর্তন ঘটছে, সুতরাং আমরা বলতে পারি যে এ বস্তুর ক্ষেত্রে যেই ত্বরণটা ছিল, এ বস্তুর ক্ষেত্রে যে ত্বরণটা ছিল, সেই ত্বরণের মান হচ্ছে গিয়ে ভি এ মাইনাস ইউ এ ডিভাইডেড বাই টি। প্রশ্ন হচ্ছে কি এই টি কোত্থেকে আসলো সেটা আমি বোঝাচ্ছি একটু পরেই, বাট তার আগে হচ্ছে আমরা ত্বরণের ভিবির যে ত্বরণটা, সরি বি বস্তুর যে ত্বরণটা, সেই ত্বরণটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করি। তাহলে বি এর ক্ষেত্রে কি হবে? আমরা বলতে পারি যে এটা বি বি যেটা ছিল, দ্যাট মিনস হচ্ছে কি আমার শেষ বেগ যেটা ছিল বি এর ক্ষেত্রে আদি বেগ ছিল হচ্ছে কি ইউবি, এবং বেগের পরিবর্তন ঘটার ফলে সেটা শেষ বেগ হয়ে গেল হচ্ছে কি ভিবি। তাহলে এখানে যে ত্বরণটা ঘটবে বি বস্তুর ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে ইজ ইকুয়াল টু ভিবি মাইনাস ইউবি ডিভাইডেড বাই টি। দুই জায়গাতেই টিটা সেম কেন? প্রশ্ন হচ্ছে গিয়ে দুই জায়গাতেই টিটা হচ্ছে গিয়ে সেম কেন? তার কারণ হচ্ছে কি এইটা, আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল এট আ টাইম, মানে একই সময়ে হচ্ছে কাজ করে। এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের মাঝে সময়ের কোনো পার্থক্য থাকে না। নির্দিষ্ট যে সময়টা আমরা বলতেছি সেটা হচ্ছে গিয়ে দ্যাট মিনস যেই সময়ে সে ক্রিয়া করবে ঠিক একই সময় সে প্রতিক্রিয়া বলটা হচ্ছে গিয়ে প্রয়োগ করবে। যে সময় ক্রিয়া বলটা প্রয়োগ করবে ঠিক একই সময় প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করবে। তাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের যে সময়টা, সেই সময়ের কোনো পরিবর্তন হয় না, সে দুটো হচ্ছে কি একই সময় একটা টাইমে হয়। তো আমরা এখন যদি ভ্যালুগুলো হচ্ছে এখানে বসাই দিই, দ্যাট মিনস আমরা যদি এখন ভ্যালুগুলোকে এখানে সুন্দর মতন বসাই দেই, তাহলে আমরা দেখবো যে আমরা জানি হচ্ছে গিয়ে এফ এ ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে গিয়ে দ্যাট মিনস এ বস্তুর যে বলটা ছিল সেটাকে আমরা বলতে পারি এ বস্তুর ভর ইনটু হচ্ছে গিয়ে এ বস্তুর ত্বরণ, সমান সমান আমরা বলতে পারি হচ্ছে গিয়ে এখানে বি বস্তুর ভর গুণ হচ্ছে গিয়ে বি বস্তুর ত্বরণ। এখন ভরটাকে ফিক্সড রেখে আমরা যদি ত্বরণের মানটা বসাই এ বস্তুর ক্ষেত্রে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা যেটা, এই যে এই ভ্যালুটা যেটা, সেটা যদি আমরা এখন এখানে বসাই দেই, এই ভ্যালুটাকে যদি আমরা এখন এখানে বসাই দেই, তাহলে এখানে হবে হচ্ছে গিয়ে এম এ, এই বস্তুর ক্ষেত্রে এটা আসবে হচ্ছে গিয়ে
ভি এ মাইনাস ইউ এ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে টি এবং ইজুকাল টু বলতে পারি মাইনাস এম বি। এখানে আমরা যদি এখন বসাই দিই, এখানে আসবে হচ্ছে গিয়ে ভিবি মাইনাস ইউবি ডিভাইডেড বাই ভিবি মাইনাস ইউবি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে টি। এখন দুই পাশে যেহেতু সময় হচ্ছে গিয়ে সেম, সো এই টি আর টি হচ্ছে কাটা চলে যাবে। আর যদি আমি এখন হচ্ছে গিয়ে গুণ করি বা এম এ ভি এ মাইনাস এম এ ইউ এ is equal to minus mb vb plus mb ub। এখন আমরা যদি খালি একটু এপাশ ওপাশ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আসবে বা, অর্থাৎ আমরা যদি ইউ গুলোকে এক পাশে রাখবো এবং ভি গুলোকে হচ্ছে কি আমরা এক পাশে রাখবো, তাহলে এটাকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, এই পুরোটাকে যদি হচ্ছে কি আমরা ওই পাশে পাঠাই দিই, এই যে এখানে ইউ আছে, ইউ এ আছে, যদি এই পাশে পাঠাই দিই এবং এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে যদি এইটাকে ডান দিকের যেটা আছে এটা যদি আমি বাম দিকে পাঠাই দিই, কারণ এখানে ভিবি আছে, এখানে আবার ভি এ আছে, মানে ভি এর গুলোকে আমরা এক পাশে রাখবো, তার আমরা বলতে পারি যে এখানে এম এ ভি এ এ পাশে হচ্ছে গিয়ে প্লাস এম বি ভি বি ইজ ইকুয়াল টু, লিখতে পারি হচ্ছে গিয়ে এম বি ইউ বি প্লাস এখানে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে এম এ ইউ এ। তো এখান থেকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে শেষ ভরবেগ যেটা ছিল আর কি, যে এখানে কিন্তু হচ্ছে কি ভর এবং বেগ যেটা কাজ করছে, প্লাস এ বস্তুর ক্ষেত্রে এবং বি বস্তুর ক্ষেত্রে যে শেষ ভরবেগ যেটা ছিল, এই দুইটার যোগফল এ বস্তুর ক্ষেত্রে যে আদি ভরবেগ ছিল এবং বি বস্তুর ক্ষেত্রে যে আদি ভরবেগ ছিল, এই দুইটার যোগফলের হচ্ছে কি সমান। সো আমরা যদি এখন এই পুরো জিনিসটাকে একটু সাজায় লিখি, আমরা এভাবে লিখতে পারি এম এ ইউ এ প্লাস এম বি ইউ বি ইজ ইকুয়াল টু এম এ ভি এ প্লাস এম বি ভি বি। সো এখান থেকে আমরা এই লাস্টের যে ইকুয়েশনটা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষের আগে এ বস্তুর আদি ভরবেগ এবং বি বস্তুর আদি ভরবেগের যে যোগফল ছিল, সংঘর্ষের পরে এ বস্তুর শেষ ভরবেগ এবং বি বস্তুর শেষ ভরবেগের যোগফল হচ্ছে গিয়ে সমান। তাই এখান থেকে আমরা বলতে পারি যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ যেহেতু হচ্ছে গিয়ে সমান, সুতরাং এখানে ভরবেগের সংরক্ষণ বা নিত্যতার সূত্রটি সংরক্ষিত হয়েছে। দেখো আমরা এখন যদি হচ্ছে কি একটু দেখি, যেখানে বলা হয়েছে ভরবেগের সংরক্ষণ বা নিত্যতার সূত্রটা যদি আমরা একটু এখানে ফলো করি, যে কোনো একটা ব্যবস্থার উপরে কোনো একটা ব্যবস্থার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে এর মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে যেহেতু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করতেছি না, তাই এর এই যে বাম পাশে যে মোট ভরবেগটা ছিল, দ্যাট মিন্স আমি বলতে পারি হচ্ছে কি দুইটা বস্তুর আদি ভরবেগ, ঠিক আছে, দুইটা বস্তুর হচ্ছে গিয়ে আদি ভরবেগ বা আমরা বলতে পারি যে দুইটা বস্তুর আদি ভরবেগের যে সমষ্টি সমান সমান হচ্ছে গিয়ে তাদের শেষ ভরবেগের সমষ্টি। দুটো বস্তুর শেষ ভরবেগের সমষ্টি, বা প্রমাণিত। তো এতটুকু লিখলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। তো এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্নটা কি বলছে একটু লক্ষ্য করি, যে পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় করো। তো আমি শুরুতেই একটা কথা বলছি, আবারও বারবার একটা কথাই তোমাদের হচ্ছে কি বলি, যে একটা প্রশ্ন পড়ার পরে সবার আগে দেখবা যে ওই প্রশ্নের কোন জায়গাটা সবচেয়ে বেশি আকর্ষিত, দ্যাট মিন্স তোমার চোখ দুটোকে আকর্ষণ করতেছে বা টানতেছে। দেখো আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে পুকুরটির তলদেশে পানির চাপ, দ্যাট মিন্স এই যে চাপ, এই চাপ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। সো চাপ নির্ণয় করার যে সূত্র সেটা আমরা সরাসরি হচ্ছে গিয়ে জানি।
তো অধ্যায় 5-এ ঠিক কিভাবে চাপ নির্ণয় করতে হয় সেই চাপ নির্ণয় করার সূত্র হচ্ছে কি আমরা জানি বা শিখেছি। তো চাপ নির্ণয় করার সূত্র হচ্ছে কি আমি সরাসরি আগে একটু লিখি বোঝার সুবিধার জন্য। P is equal to H rho G। এখন আমাকে খুঁজে বের করতে হবে, ধরো আমি হচ্ছে এখানে বলে দিলাম যে আমরা জানি চাপ is equal to P is equal to H rho G। তো এখন আমাকে খুঁজে বের করতে হবে এই যে এক নাম্বার, এটাকে আমি একটা 1 নাম্বার সমীকরণ দেই, এই 1 নাম্বার সমীকরণে সবগুলো উপাদান আছে কিনা ক্যালকুলেশন করার জন্য। তো আমি যেহেতু চাপটাকে বের করব, সো এটা নিয়ে দ্যাট মিন্স P এর মান যেহেতু বের করব, সো এটা নিয়ে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটাকে আমি একপাশে রেখে দিলাম। সবসময় একটা কথা বলি, যাকে বের করব তাকে আমি একটা পাশে দ্যাট মিন্স বাম পাশে রেখে দিয়ে যেগুলোকে বের করতে হবে বা যা বের করতেছি সেটা যাদের উপরে ডিপেন্ডেন্ট তাদেরকে ডান দিকে নিয়ে যাব বা এক পাশে রাখবো। তারপরে দেখার চেষ্টা করব ওই জিনিসগুলো আছে কিনা, যেমন এখানে এইচ আছে কিনা, রো আছে কিনা, জি আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন জানার চেষ্টা করি। সো কি কি বের করতে হবে, ফার্স্টে আমরা দেখে নিই এইচ রো জি। এখন চলো একটু উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে আমরা একটু খোঁজার চেষ্টা করি এই জিনিসগুলো আছে কিনা। তো বলছে কি যে মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল, তার ভাইয়ের হাতে 200 গ্রাম ভর এবং 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বল ছিল। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরটির পানির গভীরতা দেওয়া আছে হচ্ছে কি 3 মিটার, দ্যাট মিন্স গভীরতা আমরা ইতোমধ্যে এইচ পেয়ে গেছি। এইচ খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আমরা এইচ পেয়ে গেছি। এবং আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে পানির ঘনত্ব, দ্যাট মিন্স আমার রো এর মানটা দরকার ছিল, ঘনত্বের মানটা দরকার ছিল, পানির ঘনত্ব আমরা পেয়ে গেছি। যদি না থাকতো তাহলে কিন্তু আমাদেরকে এই জিনিসটা মুখস্থ বা মনে রাখা লাগতো যে পানির ঘনত্ব হচ্ছে যে 1000 কেজি পার মিটার কিউব। এবং দেখো অভিকর্ষ ত্বরণের যে মানটা সেটাও কিন্তু হচ্ছে কি প্রশ্নের মধ্যে দেওয়া আছে এবং সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটাও যদি দেওয়া না থাকতো এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হতো। কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে পানির ঘনত্ব এবং একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। কখনো কখনো আমি তোমাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি যে কখনো কখনো এই অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু অনেক সময় হচ্ছে কি এখানে দেওয়া থাকতে পারে 10, দ্যাট মিন্স 10 দেওয়া থাকতে পারে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, কখনো কখনো প্রশ্ন মধ্যে দেওয়া থাকতে পারে। তো আমরা কখনো কখনো করি কি যে অভিকর্ষ ত্বরণের মান যখন প্রশ্ন সমাধান করি তখন 9.8 যেটা মুখস্থ রাখছিলাম আমরা ঠিক সেটা বসাই হচ্ছে মানটাকে ক্যালকুলেশন করি। প্রশ্নের মধ্যে যে একটা জায়গাতে সাইডের মধ্যে দেখা যায় যে এরকম করে দেওয়া ছিল g = 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটা আর খেয়াল থাকে না প্রশ্ন সমাধান করতে গিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা চোখ কান খোলা রেখে আমাদেরকে প্রশ্ন সমাধান করতে হবে। এবার চলো তাহলে আমরা হচ্ছে গিয়ে যেহেতু সব পেয়ে গিয়েছি, কি কি আমি আরেকবার দেখি। গভীরতা হচ্ছে কি 3 মিটার, পানির ঘনত্ব হচ্ছে কি 1000, আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি 9.8। তাহলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার সবগুলোর মান দেয়া আছে। তো যা যা দেয়া আছে আমি তুলি। এটা হচ্ছে কি এইচ, পানির গভীরতা 3 মিটার, পানির ঘনত্ব হচ্ছে কি 1000 কেজি পার মিটার কিউব এবং জি এর মান হচ্ছে গিয়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই যে যে উপাত্তগুলো লিখেছো সেগুলোর পর যদি একক না দাও তাহলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এটা কিন্তু বোর্ডের নিয়ম যে এগুলোর সাথে লাস্টে যদি একক না লিখো তাহলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এমনকি উত্তরের পরে যদি একক না লিখো তাও কিন্তু হচ্ছে 1 নাম্বার কাটা যাবে। তো যতটুকু নাম্বার গেইন করা যায় টুকটাক এই বিষয়গুলো দিয়ে কিন্তু আমাদেরকে এগুলো গেইন করতে হবে এবং টুকটাক পারা জিনিসগুলো থেকে যাতে নাম্বার কাটা না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন আমরা মানগুলো যদি বসাই তাহলে 3 into 1000 into 9.8, এটাকে আমরা একসাথে লিখতে পারি হচ্ছে গিয়ে প্যাসকেল, চাপের একক হচ্ছে গিয়ে প্যাসকেল। সো আমরা যদি এখন ক্যালকুলেটর চাপি তাহলে উত্তরটা চলে আসবে 29400 প্যাসকেল। এখন আমরা সমাধান করব ঘ নাম্বার প্রশ্নটি। ঘ নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছে যে বলটি পানিতে ডুবে যাবে কিনা এটা হচ্ছে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে নির্ধারণ করতে বলছে, বলটা পানিতে ডুবে যাবে কিনা। তো এই প্রশ্নের সবচাইতে পাঁচ যে লাইন যেটা সেটা হচ্ছে যে বলটা পানিতে ডুববে কিনা। প্রথম কথা, ডুবে যাওয়ার কনসেপ্টটা কি, চলো এটা আমরা একটু বের করার চেষ্টা করি। ডুবে যাওয়ার কনসেপ্টটা হচ্ছে কি আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি পুরো ব্যাপারটাকে। তো আমি সবসময় একটা কথা বলি যে যখন তুমি একটা কিছুকে ইমাজিন করবা, কোন একটা প্রশ্নকে ইমাজিন করবা, তখন তার অ্যানসারটা কিন্তু দ্যাট মিন্স তার অ্যালগরিদমটা তুমি কিন্তু অলরেডি ধরে ফেলছো কি করতে হবে না করতে হবে। তো চিন্তা করো, আমি যদি বলি যে ধরো যে এরকম একটা হচ্ছে কি পুকুর আছে, আমি ধরলাম, এবং এই পুকুরের উপরে হচ্ছে কি তুমি বলটা ছেড়ে দিছো, ঠিক আছে, পুকুরের পানির উপরে বলটা ছেড়ে দিছো। এখন প্রশ্ন করছে হচ্ছে কি এইটা যে এই বলটা পুকুরের পানিতে ভাসবে নাকি ডুবে যাবে। ঠিক আছে, তো আমরা
এইটার যে কনসেপ্টটা বা ফিজিক্স যে কনসেপ্টটা আমাদেরকে বলে যে পুকুরের উপরে মানে পুকুরের পানির মধ্যে যে বলটা ছাড়া হয়েছে সেই বলের কিন্তু হচ্ছে কি একটা ওজন আছে, তাই না? অর্থাৎ বলের নির্দিষ্ট একটা ভর আছে এবং এই বলটা কিন্তু হচ্ছে কি নিচের দিকে অভিকর্ষ ত্বরণের কারণে হচ্ছে নিচের দিকে হচ্ছে ডুবার চেষ্টা করবে। তো এই বলের মোট ওজন যেটা সেটাকে আমরা বের করব হচ্ছে বা এটাকে বলতে পারি W=mg। একই সাথে যদি উপরের দিকে হচ্ছে আমার একটা বল কাজ করে যেটাকে আমরা বলতেছি ঊর্ধ্বমুখী বল, পানির ক্ষেত্রে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে কি ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল। তো নিচে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে গিয়ে এই বস্তুর বা এই যে বল এই বলের হচ্ছে কি ভরের জন্য, আর পানি এই বস্তুটাকে উপরের দিকে যে বলটা প্রয়োগ করে থাকবে সেটাকে আমরা বলতেছি ঊর্ধ্বমুখী বল। সো এখন যদি বস্তু দ্যাট মিনস এই যে বলটা এই বলের যে ওজনটা আছে সেটা যদি ঊর্ধ্বমুখী যে বলটা প্রয়োগ করতেছে পানি তার থেকে কম হয় তাহলে কিন্তু এই বস্তুটা বেঁচে থাকবে। মানে একদম সোজা সাপটা কথা হচ্ছে গিয়ে যে এই বস্তুর বা এই বলের যে ওজনটা আছে সেই ওজনটা যদি আমার ঊর্ধ্বমুখী বলের থেকে বেশি হয়ে থাকে তাহলে এটা ডুবে যাবে, আর যদি সেটা কম হয়ে থাকে তাহলে সেটা ভাসবে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে গিয়ে আমাকে বলের ওজনটা বের করতে হবে, বলের ওজনটা বের করতে হবে। তাহলে বলটির ওজন, বলটির ওজন W ইজ ইকুয়াল টু এম জি। ডাব্লিউ বের করতে হবে। এবার আমরা দেখি যে ভর, বলটার যে ভর সে বলটার ভর এম উদ্দীপকে দেয়া আছে কিনা এবং জি উদ্দীপকে দেয়া আছে কিনা, এম দেয়া আছে কিনা এবং জি উদ্দীপকে দেয়া আছে কিনা। তাহলে চলো আমরা একটু উদ্দীপকটা আরেকবার ঘুরে আসি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার ভাইয়ের হাতে 200 গ্রাম ভর এবং 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বল ছিল। ঠিক আছে, তো বলের যে ইনফরমেশনের মধ্যে আমরা একটা পাইলাম হচ্ছে কি 200 গ্রাম ভর, দ্যাট মিন্স বলের ভর ছিল কত, বলটার ভর ছিল হচ্ছে কি 200 গ্রাম, 200 গ্রাম। এটাকে এখন আমার কেজিতে কনভার্ট করতে হবে, তার কারণ হচ্ছে গিয়ে আমরা যে ইউনিট এসআই এককে হচ্ছে কি সবগুলোকে কনভার্ট করে থাকি এবং সেই হিসাবে ভরের যে এসআই একক সেটা হচ্ছে কি কেজি। তো আমরা এখান থেকে লিখতে পারি সেটা হচ্ছে কি 0.2 কেজি, আর এটা হচ্ছে কি আমার দেওয়া আছে জি এর মান উদ্দীপকে দেওয়া ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি আমরা মানটা এখানে বসাই দিই তাহলে আসবে 0.2 ইন্টু 9.8, সো এটা হচ্ছে কি নিউটন। যদি আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে 1.96 নিউটন। এখন আমরা বের করব যে পানির ঊর্ধ্বমুখী বলটা কত। পানির ঊর্ধ্বমুখী বল, অধ্যায় 5-এ পানির ঊর্ধ্বমুখী বল নির্ণয় করার জন্য যে সূত্রটি আছে সেটি হচ্ছে F = ভি রো জি। আমরা আরেকদিন কোনো একটা ভিডিওতে এই অধ্যায়ের দ্যাট মিন্স অধ্যায় 5-এর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে এসেছে, কোথা হতে এসেছে এবং কিভাবে এই সূত্রগুলোকে মনে রাখা যায় এই সব কিছু হচ্ছে আমরা জানার চেষ্টা করব। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখে আমি আর এই সূত্রটা ঠিক কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে এবং কিভাবে মনে রাখা যায় এগুলো আমি আর আলোচনা করলাম না, অন্য একটি নতুন ভিডিওতে আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা বের করার চেষ্টা করি যে এই প্রত্যেকটা উপাদান দ্যাট মিন্স বাম পাশে যেটাকে বের করব তাকে নিয়ে আমার কোনো চিন্তা করার দরকার নাই, ডান পাশে যেগুলো আছে দ্যাট মিন্স ভি রো এবং জি এসবগুলো দেওয়া আছে নাকি আগে একটু চেক করে দেখি। তো আগে দেখি কি কি আমার মনে আছে দেওয়া আছে এই জিনিসগুলো কোন কোনগুলো, যেগুলো আমার এখন মনে আছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে রো এবং এটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 1000 কেজি পার হচ্ছে গিয়ে মিটার কিউব, আর একটা হচ্ছে গিয়ে জি এর মানটা দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমার লাগবে হচ্ছে গিয়ে ভি এর মান। সো আমি যতটুকু মনে করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি একটু উদ্দীপকে যাই তোমাদেরকে একটু দেখাই যে অলরেডি হচ্ছে ভি এর মান দ্যাট মিন্স আয়তনটা আমার হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে আয়তন ভি এর মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 250
সেন্টিমিটার কিউব, 250 সেন্টিমিটার কিউব। তো 250 সেন্টিমিটার কিউব, এই সেন্টিমিটার কিউবকে আমাদেরকে হচ্ছে মিটার কিউবে নিতে হবে। তো সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নেওয়ার জন্য ঠিক কি করতে হবে, জাস্ট বেশি কিছু না, যেটা দেয়া আছে দ্যাট মিন্স এইটাকে আমি হচ্ছে একটু এইভাবে চিন্তা করি। আমরা অনেক সময় এই ক্যালকুলেশনটা করতে পারি না বা এই বেসিকটা হচ্ছে বুঝি না। প্রথম কথা লক্ষ্য করো, সেন্টিমিটার এখানে কয়টা আছে, 3টা আছে। তার মানে একটা সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করতে চাই তাহলে ওটাকে কি দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তো এরকম 3টা সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে এখানে 3টা 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে। দ্যাট মিন্স যে মানটা দেওয়া আছে সেটাকে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি 250 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 2 3 4 5 6 6 মিটার কিউব। এখন আমি যদি সবগুলো মান এখানে বসায় দেই তাহলে আসবে হচ্ছে 250 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণ 1000 গুণ 9.8 এবং এই বলের একক হচ্ছে কি নিউটন। আমি আবারও বলতেছি একক কিন্তু লেখা লাগবেই। সো এখন যদি আমি ক্যালকুলেটর চাপি তাহলে দেখা যাক কি আসে। উত্তর হচ্ছে 2.45 নিউটন। তাহলে আমরা স্পষ্ট এখান থেকে দেখতে পাচ্ছি যে পানির যে ঊর্ধ্বমুখী বল সেটা হচ্ছে গিয়ে যে বলটা ছিল সেই বলটার ওজনের থেকে হচ্ছে বেশি। আর এই কন্ডিশনে আমাকে যে মেসেজটা দেয় সেটা হচ্ছে গিয়ে এই বলটা, দ্যাট মিন্স পুকুরের পানিতে এই বলটি ভাসবে।